কফি শপ পৌঁছো এখন, এক্ষুনি। আজ আমি খুব খুশি হয়েছি। আজ যদি তোমার মা বেঁচে থাকতেন না, উনিও খুব খুশি হতেন। তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাবা, মায়ের অভাব কোনোদিন বুঝতেই দাওনি। ওই তো কি যে বলো। এক্সকিউজ মি, ইয়েস, বিয়ের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয়? আপনাকেও। থ্যাংক ইউ। চিরাগ, আরে মিউজিক বন্ধ করো। বাবা বাবু, কি চিরাগ, কে করেছে এমন? বাবা ও জান, জান। হ্যাঁ ফ্রেডি, স্যার, খুনটা এই করেছে আর নিজে আত্মহত্যা করেছে। আমি দুজনের বডি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। জানতে পারলে সে কে? না স্যার, না আইডি পেয়েছি, না পার্স পেয়েছি, না মোবাইল। পাওয়া গেছে শুধু বন্দুক। ঠিক আছে, বন্দুক আঙুলের ছাপ তো পাওয়া যাবে। যদি সে পেশাদার খুনি হয় তাহলে আমাদের ক্রিমিনাল ডেটাবেসে পেয়েই যাব। আচ্ছা, আপনারা তো খুনিকে পরিষ্কার দেখতে পেয়েছেন। কেউ কি চেনে তাকে? না স্যার, আমরা তো স্যার দেখিনি। কেউ চেনেন না ওকে? মানে ও বিনা নিমন্ত্রণে বিয়ের পার্টিতে এসেছিল? হ্যাঁ স্যার, হতে পারে গুলি যে চালিয়েছে ওকে একতরফা ভালোবাসে এরকম কোনো প্রেমিক হতে পারে। দেখা যাক। বুঝতে পারছি এই সময়টা সঠিক সময় নয় তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমাদের জন্য এটা জানা খুবই দরকারি যে চিরাগকে গুলি কে মারলো। আমি জানি না যে ও কে ছিল। আমি ওকে প্রথমবার দেখেছি। চিরাগও জানতো না যে ও কে ছিল। এলো আর গুলি চালিয়ে চলে গেল। ওর কি দোষ ছিল বাবা? অদ্ভুত ব্যাপার, একজন লোক অচেনা কারোর বিয়েতে ঢুকে তাকে গুলি করে, তারপর সে ওইখানে সুইসাইডও করে। কোনো মেন্টাল প্রবলেম নিশ্চয়ই। মানসিক অবস্থা হয়তো ঠিক ছিল না, আর কিংবা এর জীবনেই হয়তো কেউ কোনোদিন একে ঠকিয়েছিল। যেই হোক, এই খুনের ফটোগুলো সব সোশ্যাল সাইট আর খবরের কাগজে দিয়ে দিই, কেউ না কেউ তো চিনেই ফেলবে। কিন্তু তন্ময় এমন কেন করবে? পুনা থেকে মুম্বাই গিয়ে, তাও কোনো অজানা মানুষের বিয়েতে। এই কেনর উত্তর তো আমরাও খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনারা ওকে শেষবার কখন দেখেছেন? কাল সকালেই দেখেছিলাম, যখন ও কলেজের জন্য বেরিয়েছিল। আর যখন সন্ধে পর্যন্ত বাড়ি ফিরল না, তখন আমি ওর সব বন্ধুদের ফোন করেছিলাম, কিন্তু কেউ জানতো না ও কোথায়। আর আজ তাহলে আপনি মিসিং কমপ্লেন লিখিয়েছেন? হ্যাঁ স্যার, এই নিতে সময় বলল যে তন্ময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ও
আপনারা তন্ময়ের বন্ধু? হ্যাঁ, হ্যাঁ স্যার, শেষবার কবে দেখেছিলেন তন্ময়কে? কাল দুপুর 2টোয়। ওর বিহেভিয়ার কেমন ছিল? একদম নর্মাল ছিল, কেউ বলতেই পারবে না যে ও এরকম কিছু করার কথা ভাবছে। এই এই চিরাগ আর ওর গার্লফ্রেন্ড চেনেন এদেরকে? আগে না। আপনি? না ম্যাডাম। হুম? না ম্যাডাম। তন্ময়কে ওদেরকে চিনতো? না আমরা জানতাম না, তন্ময় ওকে জানতো। খারাপভাবে নেবেন না, কিন্তু তন্ময়ের কোনো কিছু কি প্রবলেম ছিল? আই মিন, কোনো মানসিক সমস্যা ছিল? কোনো মেন্টাল প্রবলেম? স্যার, ওই তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশনে ছিল? হ্যাঁ স্যার, না ভালো করে খেত, না ঘুমাতো, এমনকি আমাদের সাথেও কথা বলতো না, শুধু নিজের ঘরেতেই থাকতো। নিজের রুমে? আপনারা এখানেই দাঁড়ান। স্যার, এটা কিসের চিহ্ন? আপনারা একটু ভেতরে আসুন। এই বেডের উপরে ছাপটা দেখুন। আমি জানি না স্যার, আগে কোনোদিন দেখিনি এই চিহ্ন। স্যার, আমরাও দেখিনি। এই তন্ময় বেডে চিহ্ন এঁকেছিল, এই চিহ্নের সঙ্গে এই খুনের আবার কোনো সম্পর্ক নেই তো? স্যার, ইন্টারনেটে চেক করেছি আর লাইব্রেরিতে গিয়ে অনেক বইয়ের মধ্যেও দেখলাম, কিন্তু এই চিহ্নটার ব্যাপারে কিছু জানতেই পারলাম না স্যার। এটা যাই হোক না কেন, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। এই তন্ময় কলেজ স্টুডেন্ট, কোনো অচেনা শহরে গিয়েছে আর ওখানে কোনো অপরিচিত লোকের প্রাণ নেয় আর ও নিজে আত্মহত্যা করে, অথচ এই সব কিছুর পেছনে কোনো কারণ জানা যায়নি, কিচ্ছু না। না, এই ধাঁধার উত্তর এই চিহ্নটার মধ্যেই আছে। স্যার, হ্যাঁ স্যার আমি তন্ময়ের ল্যাপটপটা চেক করেছি। কি পেয়েছো? স্যার, নিশানের ব্যাপার তো ছেড়ে দিন, এই ল্যাপটপটাতে তো কিছুই নেই। কি? সব ফাইল ডিলিট করে দেওয়া হয়েছে, পুরো ল্যাপটপটা খালি স্যার। আমাদের কাছে রিকভারি সফটওয়্যার আছে, সেটা ট্রাই করে দেখো, যা ডিলিট হয়েছে সব পেয়ে যাবে। চেষ্টা করেছিলাম স্যার আমি, তাহলে? কিন্তু ফাইল এমন ভাবে ডিলিট করা হয়েছে যে রিকভারি সফটওয়্যারও এটাতে কাজ করছে না। এটাই বুঝতে পারছি না, তন্ময় ডিলিট করেছে নাকি অন্য কেউ করেছে। অভিজিৎ, সে যেই হোক না কেন, সে জানতো যে তন্ময়ের মৃত্যুর পর ল্যাপটপটা আমাদের কাছে আসবে, সেই জন্য সব প্রমাণ মুছে দিয়েছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, বিয়ে বাড়িতে নিমন্ত্রিত একজন তার নিজের মোবাইল ফোন দিয়ে এটা রেকর্ড করেছিল। মাই গড। স্যার, এ মারা যাওয়ার আগে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছিল। হ্যাঁ, ফেডরিক, আবার একটু চালাও তো, স্লো মোশনে। হ্যাঁ, যে এরকম একটা কিছু বললো না? স্যার, জান, ও জান বলছে স্যার। তারপরে আচ্ছা, তন্ময় কার নাম করছিল? জান? জান নাকি যে দিয়ে শুরু অন্য কোনো নাম? আরে আমরা কতদিন বাদে ঘুরতে বেরোলাম বল। ওহো, নেহা কোথায় যাচ্ছিস ওখানে? নেহা, নেহা।
নেহা, আপনি আমাকে চেনেন? নেহা চোখ খোল, নেহা চোখ খোল। কি হয়েছে তোর নেহা? নেহা, ওই মহিলাটা মেরেছে। পঙ্কজ, ওই দিকটা চেক করো। আপনারা একটু পেছনে সরে যান, দেখি প্লিজ, পেছনে সরে যান, সরে যান। পিছিয়ে যান আপনারা, সবাই পিছিয়ে যান প্লিজ। আচ্ছা, এই লাশটাকে প্রথম কে দেখেছিল? আমরা দেখেছি। আপনারা কি? স্যার, আমরা নেহার বন্ধু। এখানে ঠিক কি হয়েছিল বলুন তো? আমরা তিনজন আর নেহা বিচে ঘুরতে এসেছিলাম। ওই যে মহিলাটি আছে না, ওই আন্টি হঠাৎ করে এলো আর ছুরি মেরে দিল ওকে। ছুরি মেরে দিয়েছে? আপনি স্যার, আমি নেহার বয়ফ্রেন্ড বিশাল। এই সব আপনাদের সামনে হয়েছে আর আপনারা এটা বাধা দেওয়ার চেষ্টা করেননি? এইসব এমনই হঠাৎ হলো যে আমরা কিছু বুঝতেই পারিনি। ওই মেয়েটা কে ছিল যে ছুরি মেরেছে? আমরা একদম চিনি না ওনাকে, আর নেহাও চেনে না ওনাকে। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন এনাকে? স্যার, 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 এরা বলছে যে এরা এনাকে চেনে। আপনি এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ স্যার, এর নাম সোনিয়া। আমরা যে যোগা ক্লাসে যাই, এও সেখানে যেত। এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। অদ্ভুত ব্যাপার তো, একজন গৃহবধূ কাউকে খুন কেন করবে? সেটাও আবার দিনে দুপুরে, এতগুলো লোকের সামনে। তারপর নিজে ছুরি দিয়ে প্রাণ দিয়ে দিয়েছে। স্যার, এই কেসটা তো অনেকটাই তন্ময়ের কেসটার মতনই লাগছে। হ্যাঁ, সিমিলারিটি আছে, কিন্তু দুটো কেসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরেই জানতে পারা যাবে। আচ্ছা, এখানে বিচে আসার আগে কিংবা খুন করার আগে কেউ সোনিয়াকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি এখানে হাঁটাচলা করছিলাম, আমি ওই মহিলাকে দেখেছিলাম। ওর হাতে কিছু ছিল যেটা কেউ বারবার দেখছিল। ওনার হাতে কি ছিল? স্যার, ওটা আমি পরিষ্কার করে দেখতে পাইনি। স্যার, বডির কাছে তো কিছুই পাইনি। হয়তো অ্যাটাক করার সময় কোথাও পড়ে গেছে, হয়তো কোথাও ফেলে দিয়েছে বা কোথাও লুকিয়ে রেখেছে। ডাস্টবিনটা একবার দেখিনি। হ্যাঁ পুরবি, কিছু পেলে কি? স্যার, ডাস্টবিন থেকেই ফটোর টুকরোগুলো পেয়েছি, ওটাই জুটছি। 5 মিনিট। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, সোনিয়া যে কলোনিতে থাকে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি আমরা, কিন্তু ওখানে সবাই বলছে যে ও খুব ভালো আর দয়ালু মনের মহিলা ছিল। এর নাম সোনিয়া। এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। সে আজকে কাউকে খুন করলো? আরো একটা কথা জানা গেছে স্যার, 7 মাস আগে সোনিয়া 10 বছরের ছেলে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে খুব ডিপ্রেশনে ছিল। এই কেসটা তো একেবারে তন্ময়ের মতন কেস। তন্ময় ওই ছেলেটাকে মেরেছিল, তখনও ডিপ্রেশনে ছিল। তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। আর স্যার, সোনিয়ার যে ল্যাপটপ ছিল সেটা তন্ময়ের ল্যাপটপের মতো একদম খালি রয়েছে। বোঝো স্যার, এটা তো একদমই হতে পারে না যে দুজন সাধারণ মানুষ খুন করে আবার আত্মহত্যাও করে নিয়েছে। দুটো কেসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জুড়ে গেছে স্যার। নেহার ছবি এটা। মানে সোনিয়া নেহার ফটো দেখছিল বিচে বসে। এটার একটাই মানে দাঁড়ায় যে সোনিয়া নেহাকে আগে থেকে চিনতো না। তার মানে ও আগে কখনো নেহাকে দেখেইনি। তার মানে স্যার, এই সোনিয়া নেহার খুনটা অন্য কারোর কথা শুনে করেছিল। কিন্তু স্যার, কেউ মিডল ক্লাস বাড়ির একটা মেয়েকে মেরে ফেলার জন্য কন্ট্রাক্ট কেন দিতে যাবে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সে যেই হোক না কেন, তন্ময়কে কন্ট্রাক্ট দিয়েছিল
যে ওই ছেলেটাকে খুন করার জন্য, আর তারপরে সোনিয়াকেও কন্ট্রাক্ট দিয়েছিল নেহাকে মারার জন্য। তবে স্যার এই খুনিকে আমাদের তাড়াতাড়ি ধরতে হবে, না হলে জানি না হয়তো এরকম কাজ করতে আরো অন্য কাউকে বাধ্য করছে। খুব মন দিয়ে দেখো এই ফটোটা, এই ফ্রেমটা দেখতে পাচ্ছো? আরে হ্যাঁ স্যার, ফটোটা ক্রপ করা হয়েছে নাকি? হ্যাঁ ফ্রেডি, এই যে বর্ডারটা দেখছো এটা ফটো ফ্রেম। অন্য কোনো ফ্রেম থেকে জুম করে এই ফটোটা তোলা হয়েছে। এই যে এই মাঝখানে কাঁচের রিফ্লেকশনও আছে। তার মানে কেউ এই ফটো ফ্রেম থেকে ছবি তুলে এই ফটো সোনিয়াকে দিয়েছিল। আর নেহার এই ফটো ফ্রেম হয়তো ওর পরিবারের কারো কাছে থাকবে, না হলে ওর বিশেষ কোনো বন্ধুর কাছে। স্যার, দুজন বন্ধুর বাড়িতে তো কিছুই পাইনি। নেহা 3 নম্বর বন্ধুর বাড়িতে দেখা যাক। স্যার? হ্যাঁ পুরবি, স্যার এটা তো সেই ছবিটা। কারেক্ট। ওই ছবিটা বের করো তো। ফ্রেমটাও এটাই, আর এই ছাদের রিফ্লেকশনও এতে দেখা যাচ্ছে। তাহলে এই হলো সেই। নেহার খুন তো সোনিয়াই করেছে না? তো আমাদের সবাইকে কেন ডাকা হয়েছে? যদিও নেহাকে খুন সোনিয়াই করেছে, কিন্তু নেহাকে খুন করার জন্য সোনিয়াকে অন্য কেউ কন্ট্রাক্ট দিয়েছিল, অন্য কেউ। আর সেই অচেনা ব্যক্তি এখন এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের মাঝে। কেউ? সে তুমিও হতে পারো। তুমি তুমি নাকি মায়া তুমি? আমি কেন খুন করব? ও তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এটাই তো আমরা জানতে চাইছি মিস বেস্ট ফ্রেন্ড। কেন তুমি নেহাকে খুন করিয়েছো? হোয়াট? মায়া তুমি? হ্যাঁ, ওর ঘর থেকেই আমরা এই ফটো ফ্রেমটা পেয়েছি। আর এই ফটোটা থেকেই নেহার ফটোটা ক্রপ করে দেওয়া হয়েছিল সোনিয়াকে কন্ট্রাক্ট দেওয়ার সময়। নেহার ছবি তো আমাদের সবার কাছে আছে, আর তাও ফ্রেম করে রাখা আছে। দেন হোয়াই মি? সেটা এই কারণে মায়া, বাকিদের কাছে যে ফটোগুলো আছে না, তাতে তোমার ঘরের ছাদ নেই, ছাদের রিফ্লেকশন। তাড়াতাড়ি বলো। আমি মারতে বলেছিলাম নেহাকে, কারণ আমি বিশালকে ভালোবাসি। আর নেহা প্রথম থেকে এই কথাগুলো জানতো। নেহা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমার ফিলিংস নিয়ে একটুও ভাবেনি। এরা দুজন বিয়ে করতে চলেছিল। কিন্তু মায়া, তুমি এটা কেন করলে? তুমি জানোই তো যে আমি নেহাকে কতটা ভালোবাসি, তাই না? যদি আমি নিজের ভালোবাসা না পাই, তো অন্য কেউ সেটা পাবে না। তার জন্য আমি ইন্টারনেটে নেহা বিশালকে আলাদা করার আলাদা আলাদা উপায় খুঁজতে লাগলাম। একদিন কেউ আমাকে অনলাইন কন্ট্যাক্ট করলো আর বলল ডার্ক ওয়েবে একটা সিক্রেট ওয়েবসাইট আছে, যদি সেখানে আমরা টাকা দিই যে কারুর খুন করাতে পারি। ওই ওয়েবসাইটের নামটা কি? আমি ওয়েবসাইটের নামটা জানি না, কারণ উনি আমাকে বলেননি সেটা। কিন্তু এটা বলেছিলেন যে নেহার একটা ছবি আর 20 লাখ টাকা দিলে আমার কাজ হয়ে যাবে। তার জন্য আমি আমার মায়ের হীরের হারটা বেচে দিয়েছি আর ওনাকে টাকা দিয়ে দিয়েছি। ওই লোকটার সঙ্গে তুমি দেখা করেছিলে? না স্যার, কারণ উনি বলেছিলেন ব্যাগে টাকা আর নেহার ছবি রাখার জন্য, আর আর রাস্তায় রেখে দিতে, আর স্পেশালি বলেছিল পেছন ফিরে না দেখতে। ব্যাস, আমি তো
সেটাই করেছি। স্যার, এটা কেমন ওয়েবসাইট যেটা প্রকাশ্যে কাউকে খুন করার কন্ট্রাক্ট নিয়ে থাকে? জানি না, কিন্তু তন্ময়ের বাড়ি থেকে যে চিহ্নটা পেয়েছি, ওই চিহ্নের সঙ্গে নিশ্চয়ই এই ওয়েবসাইটের কোনো না কোনো সম্পর্ক আছে। আমায় ক্ষমা করে দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার নিজের বন্ধুকে মেরে ফেলা উচিত হয়নি। ভুল নয়, তুমি অপরাধ করেছো। ইন্টারনেটে এরকম অনেক কেউ আছে যে তোমাদের মতো বোকাদের কাজে লাগিয়ে টাকা ইনকাম করে। এদের থেকে সবসময় সাবধান থাকা উচিত। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। মায়া, ক্ষমা করলে আইন তোমাকে করবে, কিন্তু তোমাকে আমাদের সাহায্য করতেই হবে, বুঝেছো? তোমার কি মনে হলো এই পুরো টাকা একাই খরচা করবে? হ্যাঁ, সিআইডি এখানে? এটা আমাদেরই প্ল্যান ছিল, তোমাদের মতো লোকেদের কাছে পৌঁছানোর জন্য। এই, এই ভাই, কি আছে? ছিল এ? মুখ খোল, মুখ মুখ খোলো। খোল। মুখ খোলো। এই এ তো মরে গেল। স্যার, এর নিশ্চয়ই কোনো বস আছে স্যার, ওই ওয়েবসাইটের যারা মানুষকে মারার কন্ট্রাক্ট নেয় স্যার। ও, মনে হচ্ছে এই ভয়েই ও আত্মহত্যা করে ফেললো। একটু দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, এর কম্পিউটারে কতগুলো নামের লিস্ট রয়েছে। এই দেখুন স্যার, এই ডিপ্রেশন রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে স্যার, যার মেম্বার এরা ডিপ্রেশনের ব্যাপারে একে অপরের সঙ্গে সব শেয়ারও করেছে। এই ডিপ্রেশনের রুগীদের ডেটা কেন রেখেছে? এই দেখুন স্যার, এই সোনিয়া স্যার, ও লিখেছে যে আমার মেয়ের মৃত্যুর আঘাত আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করো, স্ক্রল করো নিচে, হতে পারে তন্ময়ও আছে এর মধ্যে। স্যার এই দেখুন, আমার আরতি আমায় ছেড়ে দিয়েছে। আমার এই পৃথিবীতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, আমার জীবনে আর কোনো উদ্দেশ্যই নেই। তার মানে কেউ তো আছে যে ডিপ্রেশনে ভোগা লোক দিয়ে এইগুলো করাচ্ছে, ওদের ভুল বোঝাচ্ছে, যাতে এই লোকগুলো অন্য কাউকে খুন করে নিজের জীবন দিয়ে দেয়। পঙ্কজ, একটা কাজ করো, এই লিস্টে যত নাম আছে আমাদের সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। লিস্টে নাম অনেকগুলো আছে আর সময়ও কম আমাদের কাছে। চলো। স্যার, ওই লিস্টে যাদের নাম ছিল আমি সবার সঙ্গেই কথা বলেছি, কিন্তু স্যার আমি তেমন কিছু জানতেই পারিনি। একটা মেয়ের ব্যাপারে বলছিলে না, কি নাম ওর? হ্যাঁ স্যার, ওকে পুরবি নিয়ে আসছে। ওকে, আসুন স্যার, এই সেই মেয়ে। ওর স্বামীর মৃত্যুর পর ওই ফোরামে ওই পোস্ট লিখতো। হ্যাঁ স্যার। শোনো, এই সিম্বলটাকে দেখো। স্যার, এটা তো ওই চিহ্নটাই যেটা ওই। দেখুন, আপনি ভয় পাবেন না, এই ব্যাপারে আপনি যা যা জানেন সব বলে দিন। স্যার, অ্যাকচুয়ালি কিছু সপ্তাহ আগে আমার কাছে একটা মেল আসে, যেটায় লেখা ছিল যে কেউ একটা ওয়ার্কশপ করছে, যেটায় তারা ওই লোকগুলোকে সাহায্য করতে চেয়েছিল যারা নিজের কাউকে হারিয়েছে। ও, তো ব্যাস, আমি ওই ওয়ার্কশপের জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে? তার কিছু সপ্তাহ বাদেই পোস্টে একটা চিঠি আসে, আর আমি ওই ওয়ার্কশপের জন্য বেরিয়ে পড়ি। আর তারপর ওরা আমায় ভ্যানে করে নিয়ে যায়, যেটা একটাও জানলা ছিল না। তারপর আমি একটা অদ্ভুত জায়গায় পৌঁছলাম, আর তারপর ওই ঘরেই আমি এই চিহ্নটা দেখি। এই দুনিয়া একটা নদীর মতো, একটা সমুদ্র, দুঃখের সমুদ্র। আমরা সবাই এখানে সুখের সন্ধানে ঘুরছি, যখন আমাদের একটাই আসল উদ্দেশ্য হলো
দুঃখ ভোগ করা, কিন্তু কোনো ব্যাপার নয়। আমি তোমাদের মতো হারিয়ে যাওয়া মানুষদের এই অন্ধকার থেকে দূর ওই আলোতে নিয়ে যাব। আমি তোমাদের সবাইকে শেখাবো যে কিভাবে এই দুঃখের সমুদ্রে খুশির নৌকা চালাতে হয়। তাহলে বলো, তোমরা আমার সাথে আছো? তোমরা সবাই জানেশের সাথে আছো? তাহলে মারা যাওয়ার আগেই তন্ময় এরই নাম নিচ্ছিল স্যার। জান, এমন একটা লোক যে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, আর লোকে ওকে ভরসাও করছে, বিশ্বাসও করছে। স্যার খুব তাড়াতাড়ি ওকে আমাদের ধরতেই হবে। কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? তোমার কিছু মনে আছে? না স্যার, ওই ভ্যানে একটাও জানলা ছিল না, তাই আমি কিছু দেখতে পাইনি। অভিজিৎ, এই লিস্টে যতজন লোক আছে সবার সঙ্গে কন্ট্যাক্ট করো। জানি না ওদের পরের শিকার কে হবে আর কে হবে খুনি। কফি শপ পৌঁছো এখন, এক্ষুনি। আচ্ছা, ওরা তোমায় কোথায় নিয়ে গিয়েছিল, কত দূরে, কোথায়, কিছু কিছু মনে আছে তোমার? এত সপ্তাহ হয়ে গেছে যে আমার কিছুই ভালো করে মনে নেই। কিন্তু তোমার কিছু তো মনে আছে? ওখানে যেতে কতটা সময় লেগেছিল? আই থিঙ্ক আধ বা 1 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি লেগেছিল। ও সরি সরি। স্যার, আমার আরেকটা জিনিস মনে পড়েছে, যে রাস্তা দিয়ে ওই ফ্যানটা যাচ্ছিল ওই রাস্তা অনেক গর্ত ছিল, আর ট্রেনের আওয়াজও শুনতে পেয়েছিলাম আমি। আচ্ছা, আর যখনই ট্রেনের আওয়াজটা শুনতে পেয়েছিলাম তার কিছুক্ষণ বাদেই ভ্যানটা থেমে গেছিল। তাহলে তো আমরা সঠিক রাস্তাতেই এসেছি। এই নাও কফি খাও। আপনি আমাকে এখানে ডেকেছেন? কি হলো? কাজটা মাঝপথে কেন ছেড়ে এলে? আমার দ্বারা এটা হবে না। একটা নিরীহ বাচ্চাকে অনাথ করতে চাই না। আমি না কারোর প্রাণ নেব আর না নিজের প্রাণ দেব। জেনিসকে দেওয়া কথা এত সহজেই তুমি ভুলে গেলে? দুঃখ থেকে তুমি মুক্তি পেতে চাও না? আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। দুঃখের থেকে মুক্তি পেতে নিজের প্রাণ নয়, বরং জীবনের সমস্যা থেকে লড়াই করে পাওয়া যাবে। এই জন্য আমি ভেবে নিয়েছি, আমি আমার জীবনে নতুন করে বাঁচতে চাই। কেন নয়? জেনিসও তো এটাই বলতে চেয়েছিল যে সব মানুষের নিজের জীবনে নিজে চলার মতো অধিকার আছে। আমি তোমাকে টাকা দেব একটা নতুন শহরে নতুন জীবন শুরু করার জন্য। সত্যি?
থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ এ কাজ চলবে না, তোমার আমাকে কফিও খাওয়াতে হবে। আমি তোমাকে কফি খাওয়ালাম না, এবার তোমার পালা। কেন নয়? ওয়েটার, ইয়েস ম্যাম। একটা কফি। সরি ম্যাম, সেলফ সার্ভিস। ওকে সরি, কাউন্টার কোথায়? ওকে থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আমার স্পেশাল কফি চাই, 2 স্পুন চিনি আর হাফ স্পুন কফির সাথে। শিওর। এক কাপ কফি, মিল্ক 1 চামচ, চিনি। কি বলেছিল জিজ্ঞেস করি। এটা কি মেশাচ্ছে আমার কফিতে? নিশ্চয়ই এটা বিষ হবে। এরা এত তাড়াতাড়ি আমাকে মুক্তি দেবে না মনে হয়। হ্যালো, একটা খারাপ খবর আছে, মিশন ফেল হয়ে গেছে। ওই মেয়েটা পালিয়ে গেছে। কোনো ব্যাপার নয়, দুনিয়াটা এত বড় নয় যে কেউ জানাসের হাত থেকে পালাবে। সবাইকে কাজে লাগিয়ে দাও, প্রত্যেককে মেসেজের সাথে একটা করে ফটো পাঠিয়ে দাও। আর হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমি ভালো খবর শুনতে চাই। খারাপ খবর নয়, অনন্যার মৃত্যুর ভালো খবর। স্যার, এই রেলওয়ে ট্র্যাকসের কাছে তো এটাই শেষ জায়গা। বেশিরভাগ সময় শেষ জায়গাতেই সাফল্য পাওয়া যায় পুরবী। কার সাথে দেখা করতে চান? এই ফার্ম হাউসের মালিককে। মালিক তো বিদেশে থাকে, আমি এখানকার কেয়ারটেকার। তাহলে ফার্ম হাউসটা একবার দেখে নি। বাহ বাহ বাহ, আপনার মালিকের বাংলো তো আরে, খুবই স্যার। সুন্দর। হ্যাঁ, আরে আপনারা দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, যদি আপনারা ফার্ম হাউস কিনতে চান তো ভুলে যান, আমাদের সাহেব বিক্রি করবে না। কোনো ব্যাপার না, আমি অন্য ফার্ম হাউস কিনে নেব। আচ্ছা, এখানে কি আশেপাশে আছে কোনো খালি বাড়ি বা কোনো ফার্ম হাউসের মতো? স্যার, 15 মিনিট এগিয়ে গেলে একটা ফার্ম হাউস আছে, ফাঁকাই থাকে, পারলে আপনারা দেখে নিন। থ্যাংক ইউ। স্যার, স্যার এটাই ওই জায়গা। এই লোকটা ওই রিংটাই পড়ে আছে। তোমাদের কি মনে হয় আমি তোমাদের চিনতে পারিনি? আরে তোমরা সিআইডি অফিসার, আমি দূর থেকেই তোমাদের চিনে ফেলেছি, বুঝেছো? খুব বড় ভুল করেছো আমাদের চিনে ফেলে। তোর মালিক কোথায় বল, কোথায় পাবো ওকে? আমি জানি না স্যার। ওর পার্টি কোথায় হয়? নিচে এখানকার হল ঘরে হয় স্যার। এর পরের টার্গেট কে? আমি জানি না স্যার। তোরা কাকে খুন করতে চলেছিস? বলছি স্যার, বলছি। কোথায় লুকোবো আমি ওদের থেকে? কোথায় যাব আমি? ফোনটাও এখনই বন্ধ হলো। কি করব আমি? ভিড়ের মধ্যে চলে যাই, তখনই বাঁচবো আমি। হ্যালো ম্যাডাম। এক্সকিউজ মি, আমার আপনার ফোনটা চাই। দেখুন আমার প্রাণের বিপদ আছে। বিপদ আছে? কিসের বিপদ? দেখুন আমার কাছে সময় খুব কম, প্লিজ আপনার ফোনটা দিন। ফোনটা তোলো।
হয়েছে বাবা? এত ঘাবড়ে কেন আছো? আমাকে কেউ মারতে চায়। মারতে চায়? তুমি ভয় পেও না, আমি এখনই সিআইডি কে ফোন করছি। তুমি এখানে কোথাও লুকিয়ে পড়ো। স্যার 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 আমি আপনাদের ফোন করেছিলাম। এই মেয়েটাই ছিল। হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। মেয়েটা কোথায়? স্যার একটু আগে তো এখানেই ছিল, এখন জানি না কোথায় গেল। থ্যাংক ইউ। হ্যাঁ। চলো আমরা খুঁজে দেখি। এই শোনো। কি হয়েছে? সরি, আপনি এই মেয়েটাকে দেখেছেন? আপনি কে? আরে বাবা, আমি সিআইডি অফিসার। দেখেছেন আপনি ওকে? একটু ভালো করে দেখুন। না। স্যার, কেউ দেখেনি স্যার। গেল কোথায় ও? এক্সকিউজ মি, আপনারা কি সিআইডি থেকে? হ্যাঁ, আমি একটা মেয়েকে দেখলাম, ওর প্রাণের ঝুঁকি আছে। কোথায় ওই মেয়েটা? ও এক্ষুনি বাইরের দিকে গেল। আমি তো এখানে। উনি সিআইডি কে বাইরে কেন পাঠাচ্ছেন? স্যার, তুমি ঠিক আছো? ওর কার হয়ে কাজ করো তুমি? জানিস কোথায় আছো? হ্যাঁ, তোমরা ওকে আসল জীবনে কেন কখনো স্বপ্নেও খুঁজে পাবে না। তাই স্বপ্নেও পৌঁছাতে পারবো না? আরে স্যার, আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আপনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি আর আপনি চলে যাচ্ছেন। বলুন না, দুঃখের চিকিৎসা কি? দুঃখের চিকিৎসা মেকআপ সরিয়ে আসল চেহারাতে ফিরে আসা। কি ঠিক বললাম তো? খুব ভালো অ্যাক্টিং করো তো বন্ধু তুমি। হ্যাঁ, তোমার তো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া উচিত। একজন কলেজ স্টুডেন্ট হয়েও তুমি বুড়োর এত ভালো অ্যাক্টিং করছো। ঠিক বলছি তো মিস্টার আমান? থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে অ্যাক্টিং এর প্রশংসা করার জন্য। আমি শুধুই কলেজ স্টুডেন্ট নয়, আমি একজন সাইকোলজি স্টুডেন্টও। অনেক বই পড়েছি মানুষদের অন্ধবিশ্বাস নিয়ে। হ্যাঁ, তো ওদের স্রেফ ওটাই শোনাও যা ওরা শুনতে চায়। ব্যাস ব্যাস, একবার ওদের দুর্বল জায়গা হাতে চলে আসলে না, ওদের দিয়ে সবকিছু করানো মুশকিল নয়। ওগুলো আমরা সব জানি, কিন্তু তুমি ওদের দিয়ে কাউকে খুন কি করে করালে, আর পরে আত্মহত্যাও করলো? এটা বেশি মুশকিল ছিল না। এই যে সন্ত্রাসবাদীরা হয় না, হয়তো ওরাও এটাই করে। ঠিক বলেছ। আতঙ্কবাদীরা জন্ম নেয় না, তাদের তৈরি করা হয়, ব্রেন ওয়াশ করা হয়, যেমন তুমি ব্রেন ওয়াশ করেছো এদের। হ্যাঁ, আমি সবার প্রথমে ডিপ্রেসড লোকেদের লিস্ট করেছি। কেউ নিজের গার্লফ্রেন্ডের চলে যাওয়ার কারণে ডিপ্রেসড ছিল, কেউ নিজের ছেলের মৃত্যুতে দুঃখী ছিল, ইত্যাদি ইত্যাদি। সো ওদের ভেতরে প্রথমেই আত্মহত্যার লুকোনো আগুন ছিল। ব্যাস, আমি তো ওই লুকোনো আগুনের ফায়দা তুলেছি। আর সেটার সুযোগ নিয়ে তুমি নিজের কাজ হাসিল করেছো। আমি তো শুধু ওদের এটাই বিশ্বাস করিয়েছিলাম যে ওই বেচারাদের সাথে ভুল হয়েছে, আর ওদের শুধু আমি ন্যায় বিচার দেব। কিন্তু এরা সবাই তো পড়াশুনো করা লোক ছিল, যারা সঠিক কি ভুল কি তার পার্থক্য বোঝে। তাহলে ওদের দিয়ে কি করে করালে খুন? আরে মুশকিল কি স্যার, এখন ওই সোনিয়ার কথাই ভাবুন না। ওর ছেলের মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, তো আমি ওকে শুধু এটাই বিশ্বাস করিয়েছিলাম যে এমন পৃথিবীতে অনেক লোক আছে যারা এরকম কাজ করে আরামে বেঁচে আছে। তাই আমি সোনিয়াকে এটাই বলেছিলাম যে ওর জীবনের
স্রেফ একটাই উদ্দেশ্য, যে এই সব লোকেদের মধ্যে একজনকে মেরে দিক, আরও পরের জন্মে গিয়ে ছেলের সাথে দেখা করতে পারবে। তারপর কি হলো, ও প্রথমে নেহাকে খুন করলো আর তারপর নিজেকেও মেরে দিল। ব্যাস স্যার, এভাবেই সোনিয়ার মতো অনেককেই আমি মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে আশা দিলাম, আর যেটা আমি চাইছিলাম সেটাই ওদের দিয়ে করালাম। আমি জানতাম এই কাজে অনেক টাকা, তো ধরা না পড়ে যায়, এই জন্য আমি ডার্ক ওয়েবে সুপারি নেভার ওয়েবসাইট বানালাম, আর আমি সফলও হলাম। আচ্ছা আপনারাই বলুন, আপনারা এরকম কত কলেজ স্টুডেন্টকে জানেন যারা এই বয়সে, আমার বয়সে, কোটিপতি হয়ে গেছে? তুমি কতজন কলেজ স্টুডেন্টকে চেনো যারা এই বয়সে জেলের কাল কুঠুরির মধ্যে বসে ফাঁসির জন্য অপেক্ষা করছে? তাদের মধ্যে তুমি একজন। লোকে চোখের জল মোছানো, তাদের দুঃখে তাদের সঙ্গে থাকা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজেও তুমি লোভের বীজ ঢুকিয়ে দিয়েছো। আশা করি যে তোমাকে দেখে লোক শিক্ষা নেবে আর কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করবে না। তুমি যা করেছো তার শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে।